বাতাসি দরজায় ধাক্কা দিয়ে বলে উঠল, শুনছো? বলি একবার খোলো দেখি। আমি এখনো লেখা শুরু করিনি। প্রায় আধ ঘন্টা হলো। শুধুই ভাবছি, কি লিখব? জীবন যন্ত্রণা, নাকি সেই গতানুগতিক কোনো প্রেমের গল্প? অনেকদিন হলো কোনো ভূতের গল্প লেখা হয়নি। ভাবছিলাম, কোথা দিয়ে শুরু করি? রাত না দিন? ঠিক সেই সময়েই বাতাসের খটখটানি কানে এলো। এই অবস্থায় যে কোনো লেখকেরই রাগ ওঠে। আমারও হলো। আমি তো আগে সংসারী, কথাটা ভুললে চলবে না। তাছাড়া লেখাটা আমার তো আর পেশা নয় যে রাগ করে বলবো, সবসময় ডিস্টার্ব করো না। লেখাটা পরশুর মধ্যে জমা না দিতে পারলে আগের উপন্যাসের রয়্যালটি প্রকাশক আটকে দেবেন। লিখি মনের তাগিদে, একটু সুনামের লোভে। দরজা খোলার সাথে সাথেই বাতাসে দুমদাম পা ফেলে আলমারিটা খুলতে লাগলো। একটা পাট করা নতুন কাপড় বের করে বলে উঠল, কই, টাকাটা বের করো। আমি কি খালি হাতে যাব মেলায়? আমার তো মাথায় হাত, একদম ভুলে গেছি। এই তো গত রাতেই কথা হলো, পাড়ার সব বউদের সাথে মেয়েকে নিয়ে গিন্নি রায়দিঘির মেলায় যাবে। আমার কাছে ৩০০ টাকা চেয়েছে, না করিনি। তাহলে হয়তো রাতের আদরে ভাটা পড়ে যেত। ভেবেছিলাম গোলকের কাছে সকালে গিয়ে প্রিমিয়ামটা নিয়ে আপাতত কাজ চালিয়ে নেব। সকাল সকাল গল্প লেখার ঘোরে সব উবে গেছে। আমি আমতা আমতা করে বলে উঠলাম, না, মানে একটা সমস্যা হয়ে গেছে গো। বাতাসি গলাটা খুলতে গিয়ে থমকে আমার মুখের দিকে তীক্ষ্ণ নজরে চেয়ে বলে উঠল, তোমার সমস্যা কখন হয় না, বলতে পারো? সারাদিনে বসে বসে গণেশ ঠাকুরের মতো মাথা ঝুঁকিয়ে লিখতেই শুধুমাত্র কোনো সমস্যা হয় না, বাকি সব জায়গাতেই তোমার সমস্যা। আমি বাতাসিকে খুব কম দিনেই জেনে গেছি। আসলে শখের হলেও লেখক তো, মেয়েদের মন পড়তে দেরি লাগেনি। তাই দুহাত টান টান করে বলে উঠলাম, আজ বাদ দাও না। সবাই কেমন মেলায় যাবে, পুরো ঘরে শুধু তুমি আর আমি। বাতাসি চোখ পাকিয়ে ডান হাতে তর্জনী তুলে বলে উঠল, খবরদার, আমাকে ছোবে না বলে দিচ্ছি। এইমাত্র বাসি কাপড় ছেড়ে এলাম। দিন দিন যেন ওই আদর টাদরে আমাকে ভোলানোর একদম চেষ্টা করবে না বলছি। আমি কোনো ছুরি নই। যেমন করেই হোক টাকাটা আমার চাই। না হলে আজ ২:৩০টার বাসেই আমি বাপের বাড়ি রওনা দেব। কথাটা মনে থাকে যেন। বাতাসি বলে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। এই জন্যই বলে, নারীর মন বোঝা দায়। জানাশোনা ঔষধে কাজ হলো না, তাই এবার আমাকে ছুটতেই হলো। শালা, এদিকে গোলক বাড়িতে নেই, ইট ভাটায় চলে গেছে। ফোনটাও সাথে রাখেনি, বাড়িতে রেখে গেছে। সটান চন্দরের বাড়িতে গিয়ে উঠলাম। ওর আবার বাড়ির দরজার গোড়ায় এক পাল ছাগল সার দিয়ে বাঁধা থাকে। কেউ গেলেই ছাগলগুলো ম্যামে করে চেঁচিয়ে ঘরের মালিককে সাবধান করে দেয়। ওর বউ মন্দাকিনী হাতে সবসময় একটা মুড়ো ঝাঁটা ধরে থাকে। উঠোন ঝাড় দেয় না ওটা ওর অস্ত্র বোঝা মুশকিল। হাতে নিয়ে বেরিয়ে এসে বলবে, মালিক নেই, সন্ধ্যায় আসো। সন্ধ্যায় গেলে বলবে, আজ ফেরেনি। অথচ চন্দর সবসময় বাড়িতেই থাকে, খায় দায়, আর বাপ ঠাকুরদার লাখ লাখ টাকাগুলোকে বিছানা করে পান চিবিয়ে টিভি দেখে। ওর বউ ওকে বাড়ির বাইরে যেতে দেয় না। গেলেই মেয়েবাজি আর দুনিয়াবাজি করে সব টাকাগুলো উড়িয়ে দেবে। বংশের রক্ত, যাবে কোথায়? আমার বন্ধু, একসাথে হাই স্কুলে পড়তাম। চাইলে ৫০০ টাকা নিশ্চিত পাবো। পাঁচিল টপকেই ঢুকে পড়লাম। ওর বউকে দেখতে পেলাম না। চন্দ্রের কামরাটা আমি জানি। সোজা উঠে গেলাম দোতলায়। দরজার কড়া নেড়ে বলে উঠলাম, চন্দর, আমি মিতেশ, দরকার আছে, একবার খোল। চন্দর কোনো সাড়া দিল না। আমি আরো জোরে কড়া নাড়তেই দরজাটা ধড়াম করে খুলে গেল। চন্দর গোল গোল চোখগুলো চারপাশে ঘুরিয়ে আমাকে টেনে নিয়ে দরজাটা এঁটে দিল। ওর বিছানার দিকে নজর যেতেই আমার চোখ দুটো অল্পক্ষণ স্থির হয়ে গেল। চন্দর নকল রাগ ফুটিয়ে বলে উঠল,
পাঁঠা, আসার আর সময় পেলি না? সবে পায়জামাটা ঢিলে করেছিলাম। তুই তো আবার সতী মানুষ। এসব মেয়ে ছেলে চলবে না। আমার আবার এসব ছাড়া চলে না। অনেক করে বউকে ভুলিয়ে ভালিয়ে মেলায় পাঠিয়েছি। সময় বেশি নেই। বল, তোর কাজ কি? ৫০০ টাকা ছাড় দেখি। চন্দর মানিব্যাগ থেকে ফট করে দুটো নোট বাড়িয়ে বলে উঠল, এ নে ১,০০০ টাকা। বউ দরজায় আসার আগেই যেন মোবাইলে খবরটা পাই। আমি ঘোমটায় মুখ ঢাকা মহিলাটির দিকে আর চোখে তাকিয়ে বলে উঠলাম, একে তো ঠিক। তোর চিনে লাভ কি? চুড়ি ফিতে বিক্রি করে দরজায় দরজায়। গতকালই আলাপ হয়েছে। বউ চান করতে গেছিল, সেই ফাঁকে। এবার যা, আমাকে আমার কাজ করতে দে। আমি তো একেবারে যুদ্ধজয়ের হাসি নিয়ে বাড়ি ফিরলাম। এসেই বাতাসিকে টাকাটা ধরিয়ে দিয়ে বলে উঠলাম, এই নাও। এবার আমি একটু বাইরে বেরুলাম, কাজ আছে। বাতাসি বলে উঠল, তোমার কাজ আমার খুব জানা আছে। লাইব্রেরিতে গিয়ে চেয়ারে বসে ফ্যানের হাওয়ায় ঘুম মারবে, তাই তো? সে তুমি যাওগে, তবে সাথে করে রুমিকে নিয়ে যাও। মেলায় গিয়ে এটা নেব সেটা নেব করে কান একেবারে ঝালাপালা ধরিয়ে দেবে। তুমি তো আমায় কুবেরের ধন তুলে দিলে, তাই না? এবার ওই টাকায় আমি তোমার মেয়েকে মেলা শুদ্ধ কিনে দিই গে। অত ঝামেলা আমি পোয়াতে পারবো না। ওকে তুমিই সামলাও। খিচুড়ি রেঁধে দিয়েছি, থালায় নিয়ে খেয়ে নেবে। মা বাবা সকালেই বেরিয়ে গেছেন কীর্তন শুনতে। আমার তো উপায় নেই। তোমার সাথে কীর্তন করেই আমার সব ধর্ম উজাড় হয়ে গেল। আমি বড়শির কাঁটা গলায় লাগার মতো ঝটফট করে উঠলাম, না না, তা হয় না বাতাসি। ও আমার কাছে কাঁদবে। বেচারি মেলায় যাওয়ার জন্য সেই কবে থেকে বায়না ধরে বসে রয়েছে। এখন যদি তুমি ওকে ফাঁকি দিয়ে চলে যাও, ও তো কেঁদে পাড়া ভাসিয়ে দেবে। বাতাসি চুল আঁচড়ানো শেষ করে বলে উঠল, ধন্যি তুমি বাপ, নিজের মেয়েকে নিজের কাছে রাখার ক্ষমতাটুকুও নেই। আমি বললাম, লাভ কি? একদিন তো পরের ঘরেই ওকে যেতে হবে। তখন বুকটা যে হুট করে শূন্য হয়ে যাবে। বাতাসি এক মুহূর্ত স্থির হয়ে বলে উঠল, লম্বা লম্বা কাব্যিজ্ঞানী আওড়াতে শিখেছ। যদি কাজ কিছু শিখতে, তাহলে আর কপালে এত দুঃখ থাকতো না। আরো ১০০ টাকা দাও। মেয়েকে তো খালি হাতে আনতে পারবো না। তাই দিলাম। দিয়েই সেখান থেকে ছুট দিলাম একেবারে চন্দরের বাড়ি। চন্দরকে আওয়াজ দিয়ে বলে উঠলাম, তোর কতক্ষণ লাগবে রে? চন্দর দরজা খুলে বেরিয়ে এসে বলল, এই নে ১০০ টাকা। আমার সাইকেলটা নিয়ে হরির দোকান থেকে দুটো কন্ডম নিয়ে আয় তো। রিস্ক নিয়ে লাভ নেই। না বললে চলবে না, তাই অনিচ্ছা সত্ত্বেও গেলাম। যা ভেবেছি তাই। হরির ভাইপোটা দোকানে বসে আছে। আমার কাছে মাধ্যমিক পরীক্ষার আগে বাংলা টিউশনি পড়তো। এই তো কয়েক বছর আগের কথা। আজ তার হাত থেকে কন্ডম নেব? কিছুতেই না। ফিরে গেলেও চলবে না। তাই মিষ্টির দোকানের মদনদাকে ডাকলাম, ও মদনদা, একটু এদিকে এসো তো। মদনদা হাতের হাজা চুলকে সামনে দাঁড়ালো। কি দেব, স্পেশাল না চালু? তার আগে একটা কাজ করে দাও তো। হরির দোকান থেকে ১ প্যাকেট কন্ডম নিয়ে এসো তো। সে আবার কি? তুমি টাকা দেবে, জিনিস নেবে। এত জানার কি দরকার শুনি? এই নাও টাকা। মিনিট ৫ পরেই মদনদা হাতে প্যাকেট নিয়ে হাজির হলো। আমি পকেটে রেখে ৫ টাকা মদনদাকে দিয়ে বললাম, এই নাও। এখন আর চা খাবো না। আর হ্যাঁ, কাউকে কিছু বলো না যেন। মদনের মুচকি হাসিটা আমি অতক্ষণ লক্ষ্যই করিনি, তাই জিজ্ঞেস করলাম, হাসছো কেন? মদনদা আবার হাজা চুলকোতে শুরু করল। কার জন্য গো? কার জন্য মানে? না, ওই দোকানের ছেলেগুলো আমাকে চেপে ধরে জিজ্ঞাসা করছিল, তাই জিজ্ঞেস করছি। ওরাই বলল, ওটা দিয়ে নাকি মেয়েদের সাথে ইয়ে করা হয়, যাতে ইয়ে না হয়। আমার তো বেশ শোচনীয় অবস্থা। আগে সে কথা ভেবে দেখিনি, তাই বলে উঠলাম, তুমি কি বললে? যা সত্যি তাই বললাম। তুমি আনতে দিয়েছ। তাই শুনে ওরা খুব হাসতে লাগলো। এই মরেছে। এই চন্দনের চক্করে পড়ে আমার ইজ্জতের ১২টা বাজলো দেখছি।
চন্দর বলে উঠল, শালা, এত দেরি করলি যে? আমার কাজ তো হয়ে গেল। এভাবে কি বেশিক্ষণ চেপে রাখা যায়? আর ওরও তো দেরি হচ্ছে, মেলায় যাবে জিনিস বেচতে। দে, রেখে দি, পরের বার কাজে লাগবে। রাতে বাতাসের কোনো শব্দ না পেয়ে অবাক হয়ে গেলাম। আমাদের বিয়ে হওয়া 10 বছর হয়ে গেছে। আজ পর্যন্ত বাতাসিকে এত চুপচাপ কখনো থাকতে দেখিনি। বাতাসি কোনো নারী নয়, একটা ঝড়। খারাপ লাগা হোক কি ভালো লাগা, কোনো কিছুকেই মনে বেশিক্ষণ জমা রাখতে দেয় না। মুহূর্তে উড়িয়ে দিয়ে একেবারে ফাঁকা করে দেয়। তাই আমি আজ প্রথম ওকে জড়িয়ে ধরে বললাম, চুপচাপ কেন গো আজ? তখনই দেখলাম বাতাসির চোখে জল। এ কি, তুমি কাঁদছো? বিয়ের এত বছর পর আমার প্রথম নিজেকে অসহায় মনে হলো। আজ বুঝলাম বাতাসি আমার জীবনে ঠিক কি। অতদিন আমাকেও এই অভাববোধটুকু বুঝতেই দেয়নি। সংসারের সমস্ত দুঃখকে নীলকণ্ঠের মতো একাই গিলে নিত। তাই ওর চোখের জল আমার হৃদয় কাঁপিয়ে তুলল। আমি দুহাতে অশ্রু মুছিয়ে বলে উঠলাম, সত্যি করে বলো তো, কি হয়েছে আজ তোমার? বাতাসি হাত দুটো ছাড়িয়ে আবার বালিশে মুখ গুজল। আমি এবারে একটু অভিমান করে বলে উঠলাম, তুমি কাঁদলে আমিও কাঁদব। বাতাসি সঙ্গে সঙ্গে আমার গলা জড়িয়ে বলে উঠল, তুমি আমাকে ভালোবাসো না। বাতাসির মুখে ভালোবাসার কথা? এই আমি কি শুনছি? নিজের কানকেই যে বিশ্বাস হচ্ছে না। যে কথাটা বাতাসির মুখ থেকে আমি শত চেষ্টা করেও একবার বলাতে পারিনি, এমনকি বিবাহবার্ষিকীর দিনে, তাও না। সেই বাতাসি আজ হঠাৎ করে ভালোবাসার কথা বলে, তাও আবার প্রশ্ন তুলে। আমি আনন্দে অল্প কেঁদেই ফেললাম। বললাম, শুধু ভালোবাসি না গো, প্রাণ দিয়ে ভালোবাসি। বাতাসি চট করে ওর ডান হাতটা আমার মাথায় ধরে বলে উঠল, বলো, তোমার দিব্যি বলছি। আমি হতবাক, তবুও বললাম, তোমার দিব্যি বলছি। বাতাসি চোখ মুখ মুছে বলে উঠল, মেলায় হরিদার ভাইপো শিবার সাথে দেখা হতেই আমাকে ইশারায় কাছে আসতে বলল। ছেলেটা আমাকে কাকিমা বলে একদম মানে না, বৌদির মতোই ইয়ার্কি মারে। আমিও ছাড়ি না। আজ ওর মুখে তোমার কন্ডম কেনার ব্যাপারটা শুনে হেসে উড়িয়ে দিতে পারলাম না। ও যেভাবে বলছিল মনে হলো একদম সত্যি। এতক্ষণে বুঝলাম ও আমাকে কষ্ট দেওয়ার জন্যই কথাটা বানিয়ে বলেছে। আমি তৎক্ষণাৎ বলে উঠলাম, একদম না, কথাটা সত্যি। আমি মদনের হাত দিয়ে কন্ডম আনিয়েছিলাম, তবে তা নিজের জন্য নয়। বাতাসের চোখ চঞ্চল হয়ে উঠল। তবে কার জন্য? আমরা তো আজ পর্যন্ত কোনোদিনও জিনিসটা ব্যবহার করিনি। আমি বলে উঠলাম, কার জন্য সেটা নাই বা জানলে? তোমরা জাতিতে নারী, আজ হোক কাল হোক, নামটা পাঁচকান করবেই। তাতে আরও কিছু সম্পর্ক পুড়ে ছাই হয়ে যাবে। তার আজ রেহাই দেবে না আমাদেরও। তাই থাক। তোমার কি আমার ওপর কোনো বিশ্বাস নেই বাতাসি? বাতাসি আমার বুকে মাথা রেখে জবাব দিল, একদম না। পুরুষদের বিশ্বাস করা আর চোখ বুজে রাস্তা পার করা একই জিনিস।